তাহলে আমি আবার শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত ক্লাস শুরু করতেছি। আর আজকে যে ক্লাসটা নিচ্ছি আমি মূলত এই সমস্যা নম্বর 28, এটা এয়ার কোয়েশ্চেন ঢাকা বোর্ড 2021 এর, এটাই আলোচনা করবে এখন। তাহলে আমার আলোচনাতে এটা আবার আলোচনা করতেছি। জনাব ফাহিম এ ও বি পরস্পর দুটি প্রকল্পে যে কোনো একটি বিনিয়োগের কথা ভাবছেন। এ এবং বি নামে দুটি প্রকল্প আছে, যে কোনো একটাতে বিনিয়োগ করবে। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা। প্রকল্পের প্রাথমিক ব্যয় বা বলেন, প্রাথমিক বিনিয়োগ বলেন বা মূলধন বলেন, একই কথা। 2 লক্ষ টাকা বিনিয়োগ করবে ব্যবসার জন্য। বাট্টার হার হচ্ছে 11%। বাট্টার হার দিয়েছে 11%। মূলত এরকম পার্সেন্টেজ গুলো যখন দেওয়া হয়, সেটা এনপিভি বের করার জন্য দেওয়া হয়, অথবা আইআরআর ইন্টারনাল রেট অফ বের করার জন্য এই পার্সেন্টটা থাকে। অন্য কোথাও এটা থাকে না। মূলত এখানে এনপিভি বের করতে বলা হবে, তাই এটা 11% দিয়েছে। প্রকল্প দুটি সম্ভাব্য নগদ প্রবাহ নিম্নরূপ। নগদ প্রবাহ দিয়েছে। প্রকল্পের বছর দিয়েছে 1 থেকে 5 বছর দিয়েছে। আর প্রকল্প এ দিয়েছে, এর আয় হচ্ছে এই নগদ প্রবাহ মানে নগদ আয়, ইংরেজিতে বলা হয় ক্যাশ ফ্লো। নগদের ইংরেজি ক্যাশ, ফ্লো প্রবাহ মানে ফ্লো, ক্যাশ ফ্লো সিএফ। এখানেও সূত্র দেখা, এখানে সিএফ যে লেখা আছে, এই সিএফ, সিএফ মানে ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো বাংলা হচ্ছে নগদ প্রবাহ। এই নগদ প্রবাহ প্রকল্প এর জন্য 52,000 প্রথম বছর, দ্বিতীয় বছর 52,000, তৃতীয় বছর 52, চতুর্থ বছর 52, পঞ্চম বছর 52, সবগুলাই 52,000 টাকা। তার মানে আয় সমান। এটা সমান আয়ের প্রকল্প। যেগুলো টাকা যদি একই হয়, সেটা বলা হয় সমান আয়ের প্রকল্প। আর টাকা যদি ভিন্ন ভিন্ন হয়, সেটা হচ্ছে অসমান আয়ের প্রকল্প। আর প্রকল্প বি এর মধ্যে দেখা যাচ্ছে 68,000, 60,000, 36,000, চতুর্থ বছরে 48,000, পঞ্চম বছরে 72,000। এখানে আয়গুলো সমান নয়, আর এটা হচ্ছে অসমান আয়। একটা হলো প্রথমটা সমান, আর দ্বিতীয়টা হচ্ছে প্রকল্প এ হচ্ছে সমান, প্রকল্প বি হচ্ছে অসমান। গেল কথা। এরপর প্রশ্নে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প কি, এটা একটা সংজ্ঞা। এগুলো আমি পিছনের ক্লাসে আলোচনা করেছি, 1 থেকে 7 ক্লাস, 6 ক্লাস পর্যন্ত করেছি। এখানে দেখতে হবে এগুলো। এটার জন্য 1 নাম্বার দিয়েছে। আর গ্রহণ বর্জন সিদ্ধান্ত বলতে কি বোঝায়, এগুলো আলোচনা করেছি। আশা করি অঙ্কের পিছনের ক্লাসগুলো দেখলে এগুলো পারবা। এরপর গ নম্বরে প্রকল্প বি এর এনপিভি নির্ণয় করো। এই গ নম্বর প্রকল্পে এনপিভি নির্ণয় করতে বলা হচ্ছে। এই প্রকল্প বি এইটারে এনপিভি বের করতে হবে আমাদের। আর এন মানে নেট, পি মানে প্রেজেন্ট, বি মানে ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বাংলায় হচ্ছে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে বি প্রকল্পের জন্য। এরপর গ নম্বর পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড বিবেচনা করে জনাব ফাহিমের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত বলে তুমি মনে করো। মানে পেব্যাক সময় পদ্ধতি আর দিয়ে ফাহিম কোন প্রকল্পে বিনিয়োগ করবে, সেই সিদ্ধান্তটি আমাদের ব্যয় করতে হবে কোন প্রকল্পে বিনিয়োগ করবে। এবং এগুলা পিছনে আলোচনা করেছিলাম। তারপরও আজকে একটা অঙ্ক আলোচনা করছি, শুধু একজনের জন্য আর কি। সবাই দেখে নাও। এইটার নাম্বার দিয়েছে স্যার। তাহলে এখানে আমরা যে অঙ্কটা এখন করব, এই ক এবং খ এইগুলো করতে হবে না থিওরি, এটা অঙ্ক নয়। প্রকল্প বি এর এনপিভি এটাই নির্ণয় করবে, এটা সম্পর্কে আলোচনা। তাহলে এই প্রকল্প বি এনপিভি যেহেতু বের করতে বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি বের করতে কি কি লাগে? মূলত এনপিভি বের করতে এই যে নগদ আন্তঃপ্রবাহ, যেখানে এই যে নগদ প্রবাহ দিয়েছে, নগদ আন্তঃপ্রবাহ, এটা লাগবে। যেটা এই 68,000, 60,000, 36,000, 48,000, 72,000 দেওয়া আছে। এইগুলা ভিন্ন ভিন্ন বা অসমান, এই বিষয়টা লাগবে। 2, প্রাথমিক বিনিয়োগের কথা, এটা লাগবে। কত টাকা সে ব্যবসায় বিনিয়োগ করতে, সেটা লাগবে। 3, বাট্টার হার লাগবে, কত পার্সেন্ট বাট্টাতে বিনিয়োগ করতেছে, সেটা লাগবে। এই তিনটা যদি কোশ্চেনে খুঁজে পাওয়া যায়, তখন এনপিভি বের করা যাবে। আশা করি কথাটা বোঝা গেল এনপিভি বের করতে কি কি লাগে এটা। এখন আমরা এনপিভি বের করব। এনপিভি বের করার দুটো সূত্র ছিল, একটা হচ্ছে আয় সমান হলে, একটা হচ্ছে আয় অসমান হলে। তাই এখানে আয়গুলো যেহেতু ভিন্ন ভিন্ন, এটা অসমানের আয়, অসমানের সূত্র প্রয়োগ করে মূলত আমরা অঙ্কটা করব, যেটা এখানেই দেওয়া হচ্ছে গ নম্বর। প্রকল্প বি এর নিট বর্তমান মূল্য বাংলা হচ্ছে নিট বর্তমান মূল্য, ইংরেজিতে হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। লেখাটা এখানে চলে আসছে। লেখাটা মূলত শুরুতেই হবে, এই জায়গায় লেখাটা হবে, এই একেবারে এখানে এখানে এই লেখাটা লিখতে হবে। তাহলে এই লেখা যেটা এখানে লিখছে, সেটা এখানে এখান থেকে শুরু করবো। আশা করি বুঝতেছে। এটা চলে গেছে না আসছে? আচ্ছা, আসছে। তাহলে এই লেখাটা এখানে লিখতে হবে। লিখে নিচে আন্ডারলাইন দিবা, এনপিভি নির্ণয় আন্ডারলাইন দিবা। আমি আন্ডারলাইনটা দিয়ে দিলাম। এরপর আমরা সূত্র লিখব। সূত্র লেখার জন্য যেহেতু আই অসমান, অসমানের সূত্র লিখতে হবে। এখানে টোটাল 5 বছর আছে, দেখো। শুরু হচ্ছে প্রথম বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর পর্যন্ত দেওয়া আছে। আর পঞ্চম বছর দেওয়া থাকলে সিএফ ওয়ান,
CF2, CF3, CF4, CF5, ষষ্ঠ থাকলে CF6 হবে, 7 থাকলে CF7 হবে, এভাবে হবে। উপরে CF1 আর নিচে লিখতে হচ্ছে, ভাগ করতে হবে CF1 কে 1 প্লাস কে এবং পাওয়ার হচ্ছে 1, পাওয়ার 1 এই। এরপর CF2 এর ক্ষেত্রে আবার 1 প্লাস কে ঠিক থাকবে, এই পাওয়ার 2, এখানে যেমন 2 আছে এখানে পাওয়ারটা 2 দিতে হবে। দেন CF3 1 প্লাস কে, এখানে পাওয়ার 3, এভাবে 4 এবং 5 এটা দিতে হবে। এতটুকু পর্যন্ত লেখার পর সূত্র লেখার পর পরবর্তী ঘটনা হবে আমাদের মাইনাস CF0। CF0 মানে ক্যাশ ফ্লো, যেটা শুরুতেই যে টাকাটা বিনিয়োগ করতে হবে সেটা মাইনাস করতে হবে, যেটা CF0 মানে আমাদের, আমি যদি দেখাই CF0 হচ্ছে যে মূলত এই ফিগারটা, এই যে বিনিয়োগটা হচ্ছে CF0 মানে মূলধন টাকাটা। আর এইগুলা হচ্ছে এইখান থেকে CF1 থেকে শুরু করে CF5 পর্যন্ত যেগুলো আমরা পাইছি এগুলো হচ্ছে এই যে ৬৮,০০০ এটা, তারপর CF2 হচ্ছে ৬০,০০০, CF3 হচ্ছে ৩৬,০০০, CF4 হচ্ছে ৪৮,০০০, CF5 হচ্ছে ৭২,০০০। এই টাকাগুলো মূলত এখানে বসবে। এরপর নিচে যে কে আছে, প্রত্যেক জায়গায় কে আছে, কে এখানে আছে, কে এখানে আছে, আরো ৩ জায়গায় আছে কে। কে মানে হচ্ছে বাট্টার হার, এই যেটা এইটা হচ্ছে কে এর মান, বাট্টার হারটা হচ্ছে কে এর মান। মূলত এই মানগুলো এখানে বসাই ক্যালকুলেটর দিয়ে, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করার পরে এই সব মানের ফলাফলগুলো যোগ করতে হবে। যোগফল থেকে CF0 মানে এই যে 2 লক্ষ টাকা এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা এনপিভির উত্তরটা বের হয়ে যাবে। আশা করি এই কথাটা বোঝা গেল। দেখা গেল এখন আমাদের কাজ হবে মূলত মানগুলা বের করা। আমি এগুলা সব ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের স্যার সূত্রের মান বসাবো, দেখো সূত্রের স্যার মান ক্যাট জায়গায় আই দিলে হবে না? আই দিলেও হবে। এখন তুমি যে বই যেটা শিখতেছো সেটা অলওয়েজ ইউজ করবা। হ্যাঁ, আই দিলে জি অবশ্যই স্যার। হবে, কিন্তু তোমার বই যেটা শিখতেছো অলওয়েজ নিয়ম এটা ফলো করবা। এখানে ভিন্ন ভিন্ন লেখা লেখে, এক বই এক রকম লেখা লেখে। যারা যে বই ফলো করে তারা সেটাই লিখবে, তবে তোমরা আমার সাথে যারা পড়তেছো এই ক্যাটাই লিখবা এখানে, ঠিক আছে? এবং এই জি বইয়ে স্যার। কে আছে ক্যাটাই লিখবা। তাহলে এখন দেখো আমাদের, আমি যে একটু আগে যা দেখাই দিছি সবগুলো আছে কিনা দেখো তো। এইখানে আছে ৬০,০০০, দেখো আমাদের এটা প্রশ্নে ৬০,০০০ ছিল কিনা। আমি আরেকটা ট্যাব নিয়ে আসি, তাহলে বুঝতে আরো ইজি হবে জিনিসটা। এটা এখানে থাক। এই যে এই দেখো এই CF01 এর মধ্যে এই ৬৮,০০০, এখানে ৬০,০০০ কেন দিল, আচ্ছা ৬৮, এই যে ৬৮,০০০ নিচে 1 প্লাস কে এর মান 11%। দেখো কে এর মান ছিল 11%, এই 11% মানে কে এর মান আছে 11%। এই 11% এতে অর্থ হলো 11 কে ভাগ 100 দিয়ে ভাগ, 11 কে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট ক্যালকুলেটর আসবে 0.11 এইভাবে আসবে, অথবা 0.11 এইভাবে আসবে। 11% মিন 11 কে 100 দিয়ে ভাগ করো ক্যালকুলেটরে 0.11 হয়, অথবা এদিকে 0 একটা দিয়ে 0.11, একই কথা, সবগুলো একই কথা। আমি যদি ক্যালকুলেটর নিয়ে আসি তোমাদের দেখাই, ক্যালকুলেটর তো আনতেছি, ভাগটাও করে দেখাচ্ছি। তাহলে 11, এই 11 কে 100 দিয়ে ভাগ, ভাগ 100, ভাগ 100 দিলে তাহলে কত আসে দেখো, এটা ভুল লিখছি মনে হয়, 11 ভাগ 100, তাহলে এই যে আসছে দেখো 0.11, এই 0.11 মানে এই নিচের এটাই আসছে, এটা যে কথা। আর 0 না দিলে 0.11 এটাও একই কথা। আশা করি এটা বোঝা গেল। আমরা 11%, এই যে 1 প্লাস 0.011, এরপর এটার 1 ছিল, পাওয়ার 1 বসেছে, যেটা আমরা আমাদের সূত্রের মধ্যে দেখো এখানে 1 ছিল, এই 1। এরপরে 2 এর মধ্যে 2 দিতে হবে, CF2 হচ্ছে ৬০,০০০, ৬০,০০০ বসেছে কিনা দেখি, ৬০,০০০, 1 প্লাস 11 এবং এখানে 2। CF3 হচ্ছে ৩৬,০০০, পজিশনে থাকে ৩৬,০০০, ৩৬,০০০ এখানে বসাবো, এই সূত্রে বসাবো, নিচে 1 প্লাস 11 দিয়ে 3 হবে পাওয়ার, সেখানে দেখো এই 3 পাওয়ার এখানে আছে। এরপর CF4 হচ্ছে 48,000, এই যে 48,000 বসে গেল, আর 1 প্লাস 11 উপরে পাওয়ার হচ্ছে 4। এরপর 5 এরটা বসাও ৭২,০০০, এই যে এখানে ৭২,০০০ বসছে, আর 1 প্লাস কে এর মান বসে উপরে 5 বসবে, এই বসে গেল। এরপরে মাইনাস আমাদের বিনিয়োগের টাকা, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। বিনিয়োগের টাকা হচ্ছে যে কত টাকা, বিনিয়োগের টাকা হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকাটা মাইনাস দিতে হবে, মাইনাস 2 লক্ষ টাকা বসে গেল। এখন আমাদের কাজ ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে এগুলোর একটার পর একটা মান বের করতে হবে। আমি দেখাই দিচ্ছি দুই একটা, যারা প্রথম থেকে করতেছো তারা এগুলো এমনি বুঝতেছো, আমি তারপরেও একটু বলে যাচ্ছি আর কি।
ভিডিও যেহেতু হবে একটু বলে দেখাতে হবে। এরপরে এই প্রথমটা হচ্ছে এই ৬৮,০০০, 68,000 ভাগ, এই ভাগ দিয়ে এই প্রথম আছে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট পাইলাম ক্যালকুলেটরে 1 প্লাস 1 প্লাস পয়েন্ট 11 দিলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই ফার্স্ট ব্র্যাকেট শেষ। তারপর হচ্ছে উপরে পাওয়ার এক, এখানে পাওয়ার চিহ্ন হচ্ছে যে এইটাই পাওয়ার চিহ্ন, পাওয়ার এই এক এটা দিতে হবে। এটা এক দিলে ক্যালকুলেটরের ফলাফল এই যে দেখা আসছে ৬১,২৬১ দুই সাইড, ৬১,২৬১ 2 এই যে ৬১,২৬১ দশমিকের পর ওগুলো দেয় নাই। এরপর দ্বিতীয় বছর এটা বাইর করে দেখায়, দুইটা মূলত বাইর করে দেখাবো, বা এটা বা লাস্টেরটা বাইর করে দেখায় ৭২,০০০ এটা বাইর করে দেয়, অতগুলা না দেখাই, নিজেরা বাকিগুলা করে ফেলবা। তাহলে এটা হচ্ছে যে ৭২,০০০ ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস পয়েন্ট 11 ব্র্যাকেট শেষ পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে যে 5 এখানে 5 বসছে। কিছু কিছু ক্যালকুলেটরে এই যে আমি এখানে যে চিহ্নটা দেখাচ্ছি এটাই পাওয়ারের চিহ্ন, তার মানে যদি আমি এঁকে দেখাই তোমাদের এইরকম করে থাকে, পাওয়ার চিহ্নটা এইরকম দিয়ে এইরকম থাকে ক্যালকুলেটর। আর কিছু কিছু ক্যালকুলেটরে এইরকম এক্স দিয়ে, পাওয়ার চিহ্নটা এরকম এক্স দিয়ে, উপরে এরকম একটা বক্স দেওয়া থাকে, এরকম একটা বক্স ক্যালকুলেটর। এটা মনে রাখবা, এটা মূলত পাওয়ার, এই পাওয়ার এগুলা 5 4 3 2 এগুলা লেখার জন্য এই চিহ্নগুলো ক্যালকুলেটরে থাকে। এখন আমার ক্যালকুলেটর কিন্তু এরকম না, এটাতে আছে যাওয়া দেখো এক্স আছে উপরে ওয়াই আছে, এই ওয়াই হচ্ছে এটা তো পাওয়ার। তাহলে এই চিহ্ন এবং এই চিহ্ন তিনটাই হচ্ছে পাওয়ারের চিহ্ন। তাহলে আমরা এখন পাওয়ার 5 দিলাম, সমান দিলে দেখো ৪২,২২৮, ৪২,২২৮ 29 দশমিকের পরে এটা সব যোগ করে দিচ্ছে। তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। আমাদের কাজ হবে এখন মূলত এই বাকি কি করতে হবে, বাকি হচ্ছে এই সবগুলা যোগ করে ফেলতে হবে। যোগ করে এই ফিগারটা আসছে, এই যোগফল থেকে 2 লাখ এটা বিয়োগ করো, 2 লাখ বিয়োগ করলে তাহলে ফলাফল আসছে 10,630 টাকা। এটাই হচ্ছে মূলত আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভির মান। তাহলে এনপিভির মান আমাদের বের হয়ে গেল, যেটা আমরা শুরুতেই এখানে লিখেছিলাম সূত্রের মধ্যে, এই সূত্রের এনপিভির মান এই লেখাটার, যদিও এখানে চলে আসছে, এটা এখানে আসবে, আমি কত বলছি এনপিভির ফলাফল বা এই প্রশ্নের এই ফলাফল হচ্ছে যে আমাদের কত 10,630 টাকা। তাহলে একটা শেষ। দেন আমাদের বের করতে হবে এই গ নম্বর পেব্যাক সময় বিবেচনা করে, মানে এটা পেব্যাক সময় পদ্ধতি বিবেচনা করে মূলত কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত সেটা আমরা বের করব। এটা বের করার জন্য এবং পেব্যাকের সূত্রে যেতে হবে। দেখো এই পেব্যাকের সূত্রে যাওয়ার সময় আমাদের দুইটা কাজ আছে। এখানে আমরা যদি প্রশ্নে যাই, আমাদের প্রশ্নে এটার মধ্যে আয় সবগুলা সমান, এটার মধ্যে আয় ভিন্ন ভিন্ন, তাহলে পেব্যাক সমানেরও একটু আগে যেমন আমি এনপিভি বের করতে দুইটা সূত্র আছে বলছিলাম, সমান এবং অসমানের বিষয়। আর পেব্যাক সময় বিবেচনা বের করার জন্য বা পেব্যাক পিরিয়ড বের করার জন্য সমান এবং অসমান দুটা সূত্র থাকে। তাহলে এই অঙ্কের মধ্যে সমানের সূত্র দিয়ে একটা বের করতে হবে কটা প্রকল্প এটা, আবার প্রকল্প বিটা বের করতে হবে অসমান সূত্র দিয়ে। দুইটাই এই অঙ্কের মধ্যে দেখবে, আসলে যারা একেবারে প্রথম থেকে ছিল না এখানে দুইটাই শিখা হয়ে যাবে। তাহলে দেখো প্রথমটা হচ্ছে পেব্যাক সময়, এই যে পেব্যাক সময় সূত্র লিখেছে কি, প্রাথমিক বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত, আমরা যদি কোয়েশ্চেনে দেখি আমাদের প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা আর বার্ষিক নগদ প্রবাহ হচ্ছে 52, সবগুলাই 52, 52,000 লেখা লিখে দিলেও হয়ে যাবে। তাহলে এই 2 লক্ষকে 52,000 দিয়ে ভাগ করেছে, ভাগ করার পরে ফলাফল কত আসছে, ফলাফলটা এখানে আসছে 3.85 বছর। তাহলে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, এই 2 লক্ষকে 52,000 দিয়ে ভাগ করলে 3.85 বছর, এটাতে যেটা বের হয় সেটাতে হচ্ছে বছর। আর আমরা একটু আগে যেটা এটা হচ্ছে টাকা, মনে রাখবা দুটাতে দুই রকম। পেব্যাক সময়ের মধ্যে টাকা বের হবে, সময় বের হবে, বছর বের হবে, আর এনপিভির মধ্যে টাকা বের হবে, দুই রকম। তাহলে এটাতে টাকা বের হয়েছে, এটাতে বছর বের, এটা টাকা লিখলে কিন্তু ভুল হবে। আর এখানে বর্ণনা করতে, এখানে প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা আর বার্ষিক নগদ প্রবাহ 52,000 টাকা, দিকটা আমি এখানে পড়ার সময় বলে দিচ্ছি। তাহলে একটার কাজ শেষ, প্রকল্প শেষ, একেবারে ইজি, এটা শেষ, এটা যেহেতু সমান সবগুলা। এইবার প্রকল্প বি, এটা তো অসমান, এটাতে বাড়তি কিছু কাজ করতে হবে বি এই অসমান সূত্রের জন্য। দেখো কি কি বাড়তি হচ্ছে,
এই ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয়। 1 মিনিট। তাহলে আমরা এখন অসমানের এই অসমান আয়ের এটার কাজ করব। দেখো এটার বেলায় কি আছে, বছর 1 থেকে 5 বছর 1 2 3 4 5 বসে দিল কর পরবর্তী নগদ প্রবাহ। এই আমরা প্রশ্নের মধ্যে যে টাকাটা দেওয়া আছে এখানে কোয়েশনের মধ্যে ছিল নগদ প্রবাহ। নগদ প্রবাহ কিছু বলে নাই, কর পূর্ববর্তী পরবর্তী কিছুই বলে নাই, আর করের হারে দেওয়া নাই কোয়েশনের মধ্যে। তাহলে এগুলো যদি দেওয়া না থাকে এটা কর পরবর্তী নগদ প্রবাহ ধরে নিতে হবে। এবং আমাদের যে চারটা পিছনের ক্লাস আলোচনা করেছিলাম সর্বশেষ টাকা হিসাবে সেটা নিজেদের বিবেচনা করতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে এখানে কোয়েশনের মধ্যে আমি একটু বলি, এতক্ষণ বলি নাই, এই সেখানে শুধু নগদ প্রবাহ বলেছে। আমরা আমাদের প্রশ্নের মধ্যে জানি যে নগদ প্রবাহটা হচ্ছে কর পূর্ববর্তী একটা আছে, কর পরবর্তী একটা আছে। এখানে পূর্ববর্তী পরবর্তী কিচ্ছু বলে নাই, কিচ্ছু না বললে তোমার কাছে পথ খোলা। এখানে করের হারে কোনো দেওয়া নাই, যে অবচয় থাকলেও অকরের হার দেওয়া নাই। ধরে নিতে হবে যে এটা একেবারে অবচয় কর সবকিছু বাদ দিয়ে লাস্ট আইটেম মানে নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, এই টাকাগুলো এই টাকাগুলো কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বিবেচনা করে তুমি অঙ্কটা ইজিলি করে ফেলবা। হ্যাঁ, তাহলে দেখো কর পরবর্তী নগদ প্রবাহ দিয়ে ৬৮,০০০, ৬০,০০০, ৩৬,০০০, ৪৮,০০০, ৭২,০০০ এই সবগুলো এখানে লিখে ফেলতে, যেগুলো প্রশ্নে আছে এই প্রশ্নে 5টা টাকা লিখে দিয়েছে। এরপরে কলাম হচ্ছে ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। এই কলামটা দিয়ে এটা কিভাবে বের হবে, ৬৮ বসে গেল, এই ৬৮-র সাথে পরবর্তী সাইড এটা যোগ করতে হবে। ১,২৮,০০০ হয়েছে, এই ১,২৮,০০০ সাথে আবার ৩৬ যোগ হয়েছে, ১,৬৪,০০০ বের হয়েছে, এই ১,৬৪,০০০ সাথে ৪৮ যোগ হয়েছে, ৪৮ যোগ করলে ২,১২,০০০, আবার ২,১২,০০০ সাথে পরবর্তী ৭২ যোগ হয়েছে, ২,৮৪,০০০ টাকা বের হয়েছে। এইভাবে বের করলে সেটা হলো বলা হচ্ছে ক্রমযোজিত কর পরবর্তী নগদ প্রবাহ। ক্রমযোজিত মানে একটার পর একটা যোগ করে করে যাওয়া। এই টেবিলটা রেডি করার পর মূলত আমাদের সূত্রে যেতে হবে। এই আয় যদি অসমান হয়, এই যে অসমান সবগুলো অসমান হয়, অসমানের সূত্র হচ্ছে যে এইখানে এই বই এলোমেলো হয়ে গেছে দেখো। অসমানের সূত্র হচ্ছে যে মূলত a প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, বা আমরা টাকাগুলা বুঝতে হবে। তোমরা যারা পুরাতন দেখছো তারা বুঝতেছো, বাকিদের একটু সমস্যা হবে। সূত্রটা এলোমেলো হয়ে গেছে এখানে বইয়ে দেখা যাচ্ছে যে। তাহলে a প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইড বাই ডি এটাই হচ্ছে সূত্র। এখন একই এর বর্ণনা যখন আমরা করব তখন আমরা মানে জানতে হবে যে আমাদের বিনিয়োগ আছে 2 লাখ টাকা। দেখো বিনিয়োগ হচ্ছে 2 লাখ টাকা। এই এখানে এই ক্রমযোজিত এই কলামে 2 লাখ টাকার কাছাকাছি টাকা কোনটা সেটা খুঁজে বের করতে হবে। 2 লাখ টাকার কাছাকাছি টাকা হচ্ছে 1,৬৮,০০০, এরপর এটা হচ্ছে 2,১২,০০০, এটা 2,১২,০০০ থেকে বেশি। আমাদের আনতে হবে 2 লাখের কাছাকাছি টাকাটা। তাহলে 2 লাখের কাছাকাছি 2 লাখ বরাবর হলে হবে না, এটা যদি 2 লাখ বরাবর হয় তাহলে এটা হবে না, এর আগেরটাতে চলে যাবে। তাহলে কাছাকাছি মানে এটাই 2 লাখের কাছাকাছি। এটা কোন বছরে আছে, এটা আমরা যদি যাই তৃতীয় বছরে আছে। তাহলে এই তৃতীয় বছরে তিনটাই হচ্ছে এখানে ব্র্যাকেটে দিয়েছে, তাহলে এর মান 3 বসে গেল। এরপর প্লাস প্লাস বসে যাবে এনসিইউ। এনসিইউ মানে আমাদের বিনিয়োগকৃত অর্থ, নেট ক্যাশ আউটলে। বিনিয়োগ করেছে কত, 2 লক্ষ টাকা, যেটা আমার প্রশ্নের শুরুতেই ছিল। বিনিয়োগের পরিমাণ, এই যে বিনিয়োগের পরিমাণ 2 লাখ, এটাকে এনসিইউ বলা হয়, নেট ক্যাশ আউটলে। এরপর মাইনাস সি। মাইনাস সি মানে কাছাকাছি টাকাটা, এই যে কাছাকাছি 1,64,000 সেটা বসে গেল। এরপর ডি। ডি মানে হচ্ছে যে আমরা এই তৃতীয় বছর যেটা পাইছি তার পরের বছর চতুর্থ বছর যেটা হবে, এই চতুর্থ বছর এসে এই পরবর্তী নগদ প্রবাহ টাকাটা দিই, এই যে 48,000 এটা দিই, এটি বসে গেল। এবার ক্যালকুলেটর দিয়ে 2 লাখ থেকে 1,64,000 বিয়োগ করো, বিয়োগ করে 36 আসছে, 36কে 48,000 দিয়ে ভাগ করো, 48,000 দিয়ে ভাগ করলে 0.75 আসছে। এটার সাথে 3 যোগ করার পরে 3.75 আমাদের ফলাফল বের হয়ে গেছে। এটাই 3.75 উত্তরটা আমাদের বের হয়ে গেছে। উত্তর বের হওয়ার পর আর কোনো কাজ নাই। আমাদের প্রশ্নে কি ছিল, আমাদের প্রশ্নে ছিল যে পেব্যাক সময় বিবেচনা করে জনাব ফাহিম কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত বলে মনে করো। তাহলে এইটার কথার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়েছে। প্রথমটার সূত্র সমান সূত্র দিয়ে এটা 3.85 বছর বের করেছি। দ্বিতীয়টা অসমান সূত্র দিয়ে 3.75 বের করেছি। এবার বের করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে সিদ্ধান্ত দেওয়া, সে কোন প্রকল্পে বিনিয়োগ করবে। এটা সিদ্ধান্ত দেওয়া, এই পেব্যাক সময় পদ্ধতিতে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম হচ্ছে যে বছর কম সেটাই উত্তর, যেখানে কম বছর পাওয়া যাবে সেটাই হতে হবে উত্তর। আমরা জানি আমরা টাকা বিনিয়োগ করে কোথায় ব্যবসায় খাটালে যত তাড়াতাড়ি টাকাটা ফেরত আসবে সেটার জন্য আমাদের ভালো লাগবে। তাড়াতাড়ি টাকা ফেরত আসলে ওটা আমরা গ্রহণ করব, দেরিতে টাকা ফেরত আসবে সেটা আমরা গ্রহণ করব না। তাহলে প্রকল্প বিতে দেখা যাচ্ছে 3.75 বছর লাগবে টাকাটা ফেরত আসছে। এতে দেখা যাচ্ছে 3.85, এটা 85 আর এটা 75।
তাহলে ছোট ফিগার দেখা যাচ্ছে যে এটাই এই 3.55 এই 7.5 এটাতে বিনিয়োগ করবে, যেহেতু এটার সময় ওটা থেকে ছোট। 1 নম্বর কথা হচ্ছে ছোট যে সংখ্যাটা সেটাই হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য এখানে লিখেছে, দেখো তো মন্তব্য, যেহেতু প্রকল্প এ প্রকল্পের ব্যয়ব্যাক অপেক্ষা বি প্রকল্পের ব্যয়ব্যাক কম, এ প্রকল্প থেকে বি ব্যয় কম, অতএব জনাব ফাহিম বি প্রকল্পে বিনিয়োগ করা উচিত। এটাই হচ্ছে মূলত উত্তর। আশা করি সবাই বুঝেছো, কি বলো? সাউন্ড করে এখন বুঝেছো জি কি স্যার। বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন নতুন আজকে যে মানুষ আসছো তার উদ্দেশ্যে একটু করে বলি, পুরনরা তো আমি বুঝেছি যে এটা পুরনদের জন্য এটা আলোচনা করতে হবে না। এখন আর ইউজ তোমার মতামত এতটুকু কতটুকু বুঝছো? স্যার ওর নাম তানজিহা। হ্যাঁ, ভালো বুঝছি। ভালো করে বুঝছি। বুঝেছো না? বরাবর জি প্র্যাকটিস স্যার। করে ফেলবা, পিছনে এগুলো আরো একটু ডিটেলস আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। আর পুরানরা আমার মনে হচ্ছে সবাই বুঝেছো। তাহলে এই অঙ্কটা করে ফেলবা। এই অঙ্কটা করার পরে আমি পরবর্তী কি বাকিগুলো আর তত আলোচনা করবো না, মূলত হোমওয়ার্ক দিব। হ্যাঁ, দেখো তারপর কি আছে। এটা কোনটা? আচ্ছা, এটা এখন করছি যে সেটাই। এরপর চট্টগ্রাম 2012, এটা হচ্ছে 2029 নাম্বার অঙ্ক। এটার কোয়েশ্চেনটা কি কি বের করতে হয়েছে বলা হচ্ছে, আগে সেটা দেখি। এটা মূলধন বাজেটিং কি, এটা কাকে বলে, এটা সংজ্ঞা আমি পরীক্ষার আগেও তোমাদের শিখাইছি। যারা শিখায় না শিখে ফেলবা। যথাযথ মূলধন বাজেটিং পদ্ধতি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন বৃদ্ধি করে ব্যাখ্যা করো, এটা শিখতে হবে, এটাও শিখাই নাই। ক প্রকল্প এর আভ্যন্তরীণ উপার্জন হার, এটা এখনো শিখাই নাই। পুঁজি ফেরত বিবেচনা করে তাসমিয়া প্রকল্প, এটা এখন পুঁজি ফেরত বিবেচনা ফেরতকাল মানে এই যে পেব্যাক সময়, এটা এখনো শিখাই নাই। এই অঙ্কটা আমি বাদ রাখতেছি। যদি কেউ করতেছে শুধু গ নম্বর ফলাফলটা করতে পারবা, এটা পারবা না। পুঁজি ফেরতকাল মানে ওই আমরা একটু আগে পেব্যাক সময় আলোচনা করছিলাম না, পেব্যাক সময়ের এই সূত্র প্রয়োগ করে কাজ করতে হবে এটা গতে। তাহলে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছে না, যদি চাও এই কাজটা করতে পারবা, পেব্যাক সময়ের কাজটা করতে পারবা। এখানে আয় দুইটাই অসমান দেখা যাচ্ছে, এটাও অসমান এটাও অসমান। তাহলে ঘ নম্বর আনসারটা করতে পারবা, বাকি এনপিভিটা করতে পারবা না। যদিও দেখতেছো দেখা যাচ্ছে পারবা, কিন্তু এটা আপাতত আলোচনা করতেছি না আমি। এই দেখো পেব্যাক সময়ের 2 নম্বরটা, ঘ নম্বরটা করে ফেলবা কিন্তু। এরপর এটা দেখি, এটাতে এটা তো আভ্যন্তরীণ উপার্জন হার, তাহলে এটাও পারবা না, এটা রেখে দিচ্ছি। আর এইটা পারবা নিট বর্তমান মূল্য পদ্ধতি, এটা নেওয়া বলে নিট বর্তমান মূল্য পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ বা বর্জন নেওয়া বলে, কখন গ্রহণ করবে কখন বর্জন করবে, এটা আমি এই নিট আলোচনা করতে নিয়ম আলোচনা করতে তখন শিখিয়ে দিচ্ছি। এটা আশা করি যারা ভিডিওগুলো দেখেছো কিভাবে নিট বর্তমান মূল্য অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ বা বর্জন করতে হয়, এখানে শিখেছি, এটা এখানে পাবে। আর এটা আভ্যন্তরীণ উপার্জন হার, এটা আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার এটা শুরু করবো আশা করি আগামী ক্লাসে। এটা আপাতত অফ। এখানে পেজগুলো এরকম মানে হয়ে গেল। আর স্যার আপনি হোয়াটসঅ্যাপে পিডিএফ একটা দিছেন যে এটা আমার থেকে আসতেছে না। তুমি তোমার যদি না আসে, এমনি তো আমাদের চলে আসে, পিডিএফ বাইর করতে জানতেছো না মনে হয়। পিডিএফ ডাউনলোডের ইয়ে আছে অ্যাপস আছে, পিডিএফ ডাউনলোড। তুমি প্লে স্টোরে পিডিএফ রিডার থেকে নিতে পারো। পিডিএফ রিডার, হ্যাঁ পিডিএফ রিডার দেওয়া হবে তো, আচ্ছা পিডিএফ স্যার। রিডার দিয়ে করে ফেলতে পারো। এটা 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 আইআরআর এর পূর্ণ অর্থ কি? এটা কাকে এই পূর্ণ অর্থ মানে আইআরআর মানে কি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, পুরো অর্থটা লিখতে রেট অফ হবে। রিটার্ন। এআরআর কি, এভারেজ রেট অফ রিটার্ন কাকে বলে, এটা শিখেছি। এটা তো শিখেছি, এটা আগামী ক্লাসে আলোচনা করবো। এটা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়, এটা করতে পারবা। তারপর এনপিভি বিবেচনা, এনপিভি এটা করতে পারবা, এটা হোমওয়ার্ক থাকবে। এটা কত নম্বর অঙ্ক দেখি? এই 31 নম্বর কোন হোমওয়ার্ক? এর আগে প্রথমটা কত ছিল যে 27 না? 27 এবং 31 হোমওয়ার্ক দুইটা দিলাম। আমি একটু লিখে রাখি। প্রথমটা 27 ছিল তো নাকি, কি বলো? স্যার তোমরা ঠিক মতো বলতে পারতেছো না মনে হয়, ভালো মতো দেখতেছো না। হ্যাঁ 27 এবং আর এটা খাতায় লেখো তো 27 এবং 31, 27 তো না 28, এই যে বলতেছি না 28 লেখো, 28 এবং 31 হোমওয়ার্ক লেখো, আগে দুইটা লেখো, খাতায় লিখে রাখো, তারপর আমি আরো দেখতেছি। 28 31 এটাতে এনপিভি করতে পারবা। তারপর এটা করতে দেখি 32 32 লিখে রাখো, এনপিভির অংশটা বের করবা, আইআরআরটা রেখে দেবা, আইআরআরটা আমি কালকে শিখাবো। তো এটা গ নম্বরটা করে ফেলবা, ক খ গ তিনটা শেষ করতে পারবো, ঘটা থেকে থাকতেছে।
এটাও করতে পারবা। এটা ড্যাশ লিমিটেডের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করে। এখন বিনিয়োগ সিদ্ধান্ত কোনটা দিয়ে করছে দেখো, গ নম্বর, এই তো পিবি এনপিবি দিয়ে করছে, এনপিবি দিয়ে করছে, এটা করে ফেলবা, তাহলে এটা পারবা। এটা হচ্ছে কত, 33। এই 33 লেখো, আমি এগুলো আবার জিজ্ঞেস করবো, গ্রুপে এগুলো পুশ করবা, যে লিখতেছো পুশ করে দিবা, এইগুলো তোমার। 34-এর এটা করতে পারবা, নিট বর্তমান মূল্য আর গড় বর্জন হার, এটা তো শিখাইছি। এটা 1 2 3 এগুলো পারবা, মূলত অঙ্ক এটা করে দেখাবে। 34-এর গ নম্বর, আর এটা আভ্যন্তরীণ উপার্জন হার, আইআরআর। আইআরআর শিখাইলে পড়ালেখা শেষ, অধ্যায় শেষ। এইটাও পারবা বর্তমান মূল্যের আলোকে, এদিকে গড় উপার্জন হার, এদিকে বর্তমান মূল্য। তাহলে এটা কত নম্বর, 35 নম্বর, এটাও হোমওয়ার্ক। আর এই টিগুলা দেখে দেখে খুঁজে খুঁজে এগুলো মুখস্থ করে ফেলবা, আর যদি না পারো আমি দেখাই দিব আর কি খুঁজে। এটা ফেরতকাল, ফেরতকাল মানে তোমার পেব্যাক পিরিয়ড, এরপর হচ্ছে নগদ পছন্দের প্রতি হাসানের উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্ত। এটা 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 যেহেতু উপার্জন হার দেওয়া আছে, করের হার দেওয়া আছে, এটা হচ্ছে এনপিভি বের করার জন্য। এই বর্তমান মূল্য কি, মূলধন পদ্ধতি কেন করা হয়, এটা এনপিভি এর পেব্যাক, এটাও করে ফেলবে। এটা হচ্ছে কত নম্বর, 36 নম্বর। এটা আর দিব, কি বলো, আরো না দিব? স্যার, হ্যাঁ দিয়েন না। আরো দিতাম, বলা। ফোনিকে হতানো আচ্ছা ফোনিকে হতানো হতাম মানে আরো দিই। না আচ্ছা স্যার, আর দিয়েন না, অনেকগুলা আচ্ছা, তাহলে হয়ে যেগুলো দিছি এগুলো করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা আর আশা করতে সমস্যা থাকবে না। আর ওই পরে যে আসছে সে 1 থেকে শেষ ভিডিওগুলো দেখবা, আমি গ্রুপে দিয়ে দিবে, এগুলো প্রথম থেকে তুমি একটার পর একটা ধারাবাহিকভাবে ধরিয়ে ফেলবা। আর তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, কোনো কিছু, কোনো সমস্যা টমস্যা থাকলে। আজকে কলেজে গেছিলা, ক্লাস করছিলা? আজকে না জানাই, স্যার, কালকে যাবো। হ্যাঁ কালকে কালকে যাবো। যাবো। আচ্ছা, কালকে তো আমার ক্লাস আছে মনে হয় বিতে। স্যার আপনার ক্লাস B1 এ নেই? কখন সোমবার আসবে। আমার ক্লাস, আমি ঢাকা গেছিলাম, সেজন্য নিয়ে যেতে পারিনি, দেখে আজকে সকালে আসছে ঢাকা। স্যার B1-এ আপনার ক্লাস সোমবারে। হ্যাঁ সোমবারে নাকি, হ্যাঁ সোমবার, ঠিক আছে। কালকে তো ইয়াতে আছে মনে হয়, B2 তে আছে। তাহলে স্যার আমরা B2-তে চলে যাব। হ্যাঁ কালকে B2 তে আছে, তবে দেখা হবে কালকে। তাহলে আমরা গেলে আমাদেরকে ঠকা দিয়েন না স্যার। না, হ্যাঁ, বলতে কেন দিব? ইটুতে তো অ্যাকাউন্টিং আছে। হ্যাঁ অ্যাকাউন্টিং না স্যার? বুঝি নাই। ইটুতে অ্যাকাউন্টিং আছে না? কালকে মনে হয় B2 তে কি আছে দেখতে হবে, বুঝতে নাই ফিনান্স নাকি আচ্ছা অ্যাকাউন্টিং। স্যার, তাহলে আপনার ক্লাসটা করার জন্য B2 তে চলে যাবো, অ্যাকাউন্টিং ক্লাসটা করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। দেখা হবে। আমি B2 তে তাহলে কালকে অ্যাকাউন্টিং না ফিনান্স দেখি। অ্যাকাউন্টিং আছে স্যার। অ্যাকাউন্টিং, আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে অ্যাকাউন্টিং এ হবে দেখি, অ্যাকাউন্টিং থাকলে। অ্যাকাউন্টিং, আচ্ছা তোমাদের এই ফিনান্স কে নিচ্ছে, আর কে কে নিচ্ছে ক্লাস কলেজে? ফিনান্স হচ্ছে হ্যাঁ মাসুম স্যার নিচ্ছে। মাসুম স্যার, কে, মাসুম স্যার, মাসুম বুঝতেছি না কথাগুলো। স্যার মাসুম স্যার নিচ্ছে যে আচ্ছা মাসুম স্যার কি নিচ্ছে রে, কোন চ্যাপ্টার? এই ফিনান্স ব্যাংকিং। হ্যাঁ ফিনান্স ব্যাংকিং। ফিনান্স ব্যাংকিং কোন চ্যাপ্টার নিচ্ছে, ম্যাথ চ্যাপ্টার না থিওরি চ্যাপ্টার? আচ্ছা তোমরা আমাকে একটা কাজ করবা, গ্রুপে এই অ্যাকাউন্টিং এবং ফিনান্স কোন স্যারে কোন চ্যাপ্টারটা নিচ্ছে আমাকে সেগুলো একটু লিখে দিবা গ্রুপে, ঠিক আছে? স্যার। মনে আচ্ছা করো স্যার। একজনের আমি মনে করি ক্যাপিটাল মূলধন বাজার নিচ্ছি, আরেকজন অন্য একটা অধ্যায় নিচ্ছে না, কোন স্যারে হ্যাঁ। কোন অধ্যায়টা নিচ্ছে ফিনান্সের এবং অ্যাকাউন্টিং এর, এ গ্রুপ এবং বি গ্রুপ দুইটার জন্য বলতেছি। দুইটাই আমাকে গ্রুপে দিয়ে দিবা, চ্যাপ্টারের নাম, স্যারের নাম। কেননা আমাকে ওইগুলাই করাতে হবে আগে, যেমন পরীক্ষা তো হলে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষা হবে, ওই চ্যাপ্টারগুলো থেকে হবে, আন্দাজে ভরালে হবে না। এবং আমরা ওই পরীক্ষাগুলো দেবো, মাসিকের পরীক্ষা দিতে বা 6 মাসের পরীক্ষা যেটা দেই না কেন, ওই যে চ্যাপ্টারগুলো হবে ওই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে। সেই জন্য আমাকে আর স্যার আপনি সিলেবাস দিবে না? হ্যাঁ সিলেবাস আর দিবে না? সিলেবাস দিতে পারে, আর সিলেবাস তো মূলত লাগে না, সিলেবাস স্যাররা যেটা পড়ায় সেটাই হচ্ছে সিলেবাস। এখানে সিলেবাস আচ্ছা দিয়ে যদি পড়াইতে না পারে সেই সিলেবাসটা হবে না, তারপরও সিলেবাস দেওয়া উচিত, এটা কথা চলতেছে দেওয়ার জন্য, বুঝছো?
কিন্তু আপাতত জি স্যার। সিলেবাস স্যাররা যেটা পড়ায় সেটাই সিলেবাস, এটাই মনে রাখতে হবে। পুরো বই তো পড়াতেই হবে। তাহলে আমাকে তোমাদের কাজ হবে গ্রুপে কে কোন চ্যাপ্টার পড়াচ্ছে সেই চ্যাপ্টার